আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমি আব্দুল সত্তার, উন্মোচন কোচিং হোমের রসায়ন ইনস্ট্রাক্টর। তোমাদের সাথে আছি রসায়ন মডেল টেস্ট 1 এর সলিউশন নিয়ে। আমরা একে একে সবগুলা সিকিউ সলভ করবো ইনশাআল্লাহ। তো প্রথম সিকিউ দিয়ে আমরা শুরু করি। প্রথম সিকিউ 1 যেটা তোমাদেরকে বলছে, একটি মৌলিক পদার্থ আছে যার নিউক্লিয়াসের ভর হচ্ছে 6.64 ইনটু 10 ইনভার্স মাইনাস 23। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। তারপরে দেয়া আছে যে মৌলটির নিউট্রন সংখ্যা 20। দেখো তোমাদেরকে গ নাম্বারে যেটা বলছে, উদ্দীপকে উল্লেখিত মৌলটি কোনটি নির্ণয় করো। তো আমরা আমরা একটা সূত্র জানি যে নিউক্লিয়াসের ভর সমান সমান, আমরা জানি নিউক্লিয়াসের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তো নিউক্লিয়াসের ভর হবে তাইলে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফল। তাইলে আমরা এটা এভাবে লিখতে পারি আর কি, আমরা যে নিউক্লিয়াসের ভর সমান সমান, দাঁড়াও এটাকে এক পাশে লিখে ফেলি এরকম। তো নিউক্লিয়াসের ভর সমান সমান প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। তো আমরা প্রোটনের ভর কিভাবে বের করব? আমরা জানি যতগুলো প্রোটন থাকবে ইনটু দিয়ে তার ভর দিয়ে গুণ দিব, এবং যতগুলো নিউট্রন থাকবে ইনটু দিয়ে তার ভর দিয়ে গুণ দিব। তো আমরা মৌল নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি কোন মৌলের প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর যদি আমরা পারমাণবিক সংখ্যা বের করে ফেলি তাহলে আমরা খুব সহজেই মৌলটি কি আমরা বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। তো আমাদের তাহলে কাজ হচ্ছে, যেহেতু নিউট্রন সংখ্যা দেয়া আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রোটন সংখ্যাটা বের করা। তো দেখো, আমরা যেহেতু প্রোটন সংখ্যার মান জানি না, তো আমরা যে কোনো একটা জিনিস ধরে নিতে পারি। ধরো আমরা জানি, আচ্ছা এটাকে আমরা আরো ভেঙে কিভাবে লিখতে পারি দেখো। তাহলে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর, এই প্রোটনের ভরের জায়গায় এটা লিখছি আমরা, মানে একটি প্রোটনের ভর এখানে লিখতে পারো, একটি প্রোটনের ভর, তারপরে প্লাস নিউট্রন সংখ্যা ইনটু একটি নিউট্রনের ভর। দেখো, আমরা যদি এটাকে তোমাদের বইয়ে যেরকম, আমরা এরকম সূত্র দিয়েও লিখতে পারি। প্রোটন সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, তারপরে আমরা জেডপি লিখতে পারি, ইনটু মাস অফ প্রোটন মানে এমপি লিখতে পারি এটাকে, প্লাস দিয়ে নিউট্রন সংখ্যাকে আমরা এন দিয়ে লিখতে পারি, তারপরে ইনটু মাস অফ নিউট্রনকে আমরা এরকম মাস অফ এন দিয়ে লিখতে পারি, মানে এম অফ এন। তাহলে দেখো, আমরা তো এটার মান জানি না, কিন্তু নিউক্লিয়াসের ভরটা আমরা জানি। নিউক্লিয়াসের ভর কত? 6.64 ইনটু 10 ইনভার্স 23। তো দেখো আমরা এটা এখানে লিখতে পারি, এটা 6.64 ইনটু 10 ইনভার্স 23, বা এই সবগুলা জায়গায় এই মানটা আমরা লিখতে পারি। দেখো তাইলে আমরা তো জেডপি এর মান জানি না, অর্থাৎ প্রোটনের সংখ্যা আমরা জানি না। তাইলে জেডপি ইনটু মাস অফ প্রোটন কি আমরা জানি 1.673 ইনটু 10 ইনভার্স মাইনাস 27 গ্রাম হচ্ছে একটি প্রোটনের ভর, প্লাস নিউট্রন সংখ্যা তো আমরা জানি, বলে দিয়েছে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তাহলে 20 ইনটু মাস অফ নিউট্রন, অর্থাৎ একটি নিউট্রনের ভর 1.675 ইনটু 10 ইনভার্স মাইনাস 27 গ্রাম। দেখো তাইলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো এখানে আবার মান দেয়া আছে কিন্তু নিউক্লিয়াসের ভরের, এটা ক্যালকুলেশন করলে এটাকে 20 ইনটু 1.675 ইনটু 10 ইনভার্স মাইনাস 27 এটা গুণ করে, যেহেতু এটা এদিকে প্লাস অবস্থায় আছে, তাহলে এদিকে যদি আমরা নিয়ে আসি মাইনাস অবস্থায় আসবে। তো এটা থেকে এটার মান মাইনাস করলে পরবর্তীতে এই যে গুণ আকারে যেটা আছে এটা এদিকে ভাগ করে নিয়ে আসলে আমরা জেডপি এর মান পাবো, অর্থাৎ প্রোটন সংখ্যার মান পাবো। তো তোমরা এটা ক্যালকুলেশন করলে দেখতে পারবা যে অলমোস্ট 20ই আছে এটার মান, বা 20ই আছে আর কি। তো 20 যদি প্রোটন সংখ্যা হয়, অর্থাৎ
এটা তাইলে পারমাণবিক সংখ্যা হবে 20, আর পারমাণবিক সংখ্যা 20 হলে মৌলটি আমরা সহজেই বলতে পারি মৌলটি হচ্ছে ক্যালসিয়াম। তো এটা হচ্ছে তোমাদের গ নাম্বারের সলিউশন। তারপরে ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে বলছে যে উল্লেখিত মৌলটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্রকে অনুসরণ না করলেও আফবাও নীতি অনুসরণ করে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। তো আমরা দেখো, আমরা যেহেতু এখান থেকে বের করতে পারবো আর কি, অলমোস্ট 20 এর কাছাকাছি বা 20 আসবে। তো 20 আসলে মূলটি হবে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো, দেখো মৌলটি আমরা বের করে ফেলছি। ঘ নাম্বার সলিউশনে যেটা আমরা এভাবে লিখবো যে গ নং হতে পাই উদ্দীপকে উল্লেখিত মৌলটি ক্যালসিয়াম। আমরা এরকম ব্র্যাকেটে 20 লিখতে পারি। তো দেখো এখন আমরা জানি 2n স্কয়ার সূত্রটা কি, 2n স্কয়ারটা হচ্ছে n হচ্ছে কোনো কক্ষপথ সংখ্যা। তো এই সূত্র দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি, আমরা নির্ণয় করতে পারি হচ্ছে প্রতিটা কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে, এটা আমরা নির্ণয় করতে পারি। যেমন 2n স্কয়ারের ক্ষেত্রে দেখো, 2n স্কয়ারের ক্ষেত্রে প্রথম কক্ষপথে চাইলে কয়টা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে, যদি n এর মান 1 হয় তাহলে টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি, n এর মান 2 হলে তাহলে ধর পরবর্তী কক্ষপথে 2 স্কয়ার মানে 4, 4 into 2 মানে হচ্ছে 8টি। তৃতীয় কক্ষপথে তাহলে থাকবে কত, 3 হলে দেখো 3 স্কয়ার মানে হচ্ছে 9, তারপর 2 দিয়ে গুণ করলে তারপরে কত হয়, 18 হবে। তাইলে তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকবে হচ্ছে 18টি সূত্র অনুসারে। আচ্ছা আমরা দেখবো তাইলে ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো দেখো এইটুক পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের ঝামেলা শুরু হয় যখন ইলেকট্রনটা 4s এ প্রবেশ করে 3d তে না গিয়ে, তখন আমাদের ঝামেলা হয়। আশা করি তোমরা এটা থিওরি ক্লাসে অনেক এটা পড়ে ফেলছো আর কি কিভাবে। তো আফবাও নীতি সংক্ষেপে তারপরেও বলি, তোমাদের রিভাইজ হবে আর কি। তো আফবাও নীতিটা হচ্ছে, আফবাও নীতি অনুযায়ী ইলেকট্রন প্রবেশের ক্রম হবে শক্তির উচ্চক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, মানে উচ্চ শক্তির শক্তি স্তরে আর কি। তো আমরা এই শক্তিটা কিভাবে ডিফাইন করি, শক্তিটা আমরা ডিফাইন করি n প্লাস n এর মান থেকে। যার n প্লাস n এর মান বেশি তার শক্তি বেশি, যার n প্লাস n এর মান কম তার শক্তি কম, এবং ইলেকট্রন সর্বপ্রথমে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে দেখো এরপরে আমাদের হাতে আছে দুইটা অপশন, একটা হচ্ছে 3d আর একটা হচ্ছে 4s। আমরা জানি 3d তে 10টা ইলেকট্রন বসতে পারে, তারপরে 4s এ 2টা ইলেকট্রন বসতে পারে। তো আগে ইলেকট্রন কোনটাতে প্রবেশ করবে এটা আমরা আফবাও নীতি অনুযায়ী আমরা বের করতে পারি। তো দেখো 3d এর ক্ষেত্রে, n এর মান কত, এটার ক্ষেত্রে দেখো n is equal to 3, কারণ এটা হচ্ছে n3। তারপরে d এর ক্ষেত্রে আমরা জানি n এর মান হচ্ছে 2, 0 হলে s, 1 হলে p, 2 হলে d। তো তাইলে এটার ক্ষেত্রে n এর মান 2, তাইলে n প্লাস n এর মান কত, সমান সমান 5 আসে। এখন দেখো তাইলে 4s এর ক্ষেত্রে কত আসে, 4s এর ক্ষেত্রে n সমান সমান 4, এবং s এর ক্ষেত্রে আমরা বলছি s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে, এটা এইভাবে লিখতে পারো l d না, মানে d এর ক্ষেত্রে আর কি এটা l। তো s এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 0, তাইলে n প্লাস n এর মান কত হবে, 4 প্লাস 0 সমান সমান 4 হবে। এখন দেখো তাইলে n প্লাস n এর মান কম কার, 4s এর। তাইলে আমরা বলছি যার n প্লাস n এর মান কম তার শক্তি কম, এবং ইলেকট্রন সর্বপ্রথমে কম শক্তির শক্তি স্তরে প্রবেশ করবে। যেহেতু 4s এর শক্তি কম 3d থেকে, তাইলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে। তাইলে আফবাও নীতি অনুযায়ী এটা হচ্ছে সঠিক ওয়ে ইলেকট্রন বিন্যাসের। তাইলে দেখো এখানে ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করবে। তাইলে যেহেতু আমার হাতে আছে দেখো 18টা ইলেকট্রন আমরা অলরেডি দিয়ে দিছি আর কি, 2, 4, তারপরে 10, 12, 18টা ইলেকট্রন আমরা অলরেডি দিয়ে দিছি, হাতে আছে আমাদের দুইটা। তো দুইটা ইলেকট্রন, তাইলে আমরা যদি 4s এ আমরা জানি
ক্রম অনুসারে বর্তমানে ইলেকট্রনটা 4s এ প্রবেশ করবে। তো 4s এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারে এবং আমাদের হাতেও আছে 2টা ইলেকট্রন। তো 4s এ ইলেকট্রনটা প্রবেশ করবে এবং 3d তে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, এজন্য 3d 0 দিছি। আর 4s এ 2টা ইলেকট্রন প্রবেশ করবে, এজন্য 4s 2 দিছি। এটা হচ্ছে তার সঠিক উপায়ে ইলেকট্রন বিন্যাস, যেটা আফবাও নীতি ফলো করে আমরা দেখলাম। তো এখন তাইলে আমাদের বলছে 2n স্কয়ারটা ফলো করে না কেন, মানে এটা মানে না কেন? দেখো আমরা জানি 2n স্কয়ার অনুসারে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কতটি, মানে ইলেকট্রন থাকবে হচ্ছে 18টি নরমালি। দেখো তাইলে প্রথমটা কিন্তু মানছে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, প্রথম এটা মানছে। দুই নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 2 আর 6 8টা, এটাও মানছে। কিন্তু তৃতীয় কক্ষপথে দেখো 2 আর 6, তৃতীয় কক্ষপথে এখানে আছে 8টা, এখানে থাকার কথা ছিল কতটি? 18টি, কিন্তু এটা 18টি ফিল আপ না করে 4s এ চলে গেছে, তাইলে এটা মানে নাই। সো এটা আর কি 2n স্কয়ার সূত্রটি মানে না, কিন্তু আফবাও নীতি অনুসারে অনুসরণ করে। এটাই ছিল আর কি তোমাদের প্রশ্নের সলিউশন। দেখো তাইলে এর পরের প্রশ্ন যদি আমরা দেখি, দেখো এর পরের প্রশ্ন তোমাদেরকে কি বলছে, একটি পর্যায় সারণীর খণ্ডিত অংশ দেয়া আছে। খণ্ডিত অংশ দিয়ে আমাদেরকে বলছে যে উপরের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ। তো চিত্রটি কি, আমি একটু এদিকে ড্র করার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে একটা গ্রুপ, তারপরে এদিকে গেছে একটা ধরো পর্যায় গেছে আর কি, এদিকে এদিকে একটা পর্যায় গেছে। তো আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে এখান থেকে শুরু করছে আর কি। প্রথমে আছে হচ্ছে লিথিয়াম, তারপরে আছে হচ্ছে সোডিয়াম, তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে এখানে ক্যালসিয়ামের পরে তোমাদের এখানে এক্স একটা প্রতীকী চিহ্ন দিছে আর কি, তারপরে দিছে হচ্ছে সিজিয়াম। এখন দেখো এদিকে কি দিছে, তাইলে এদিকে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে তোমাদের প্রতীকী চিহ্ন ওয়াই দিছে। ওয়াই নামে কোনো মৌল, মানে এখানে ওয়াই নামে কোনো মৌল হবে না আর কি, এটা প্রতীকী চিহ্ন বোঝাই যাচ্ছে। তারপরে হচ্ছে পি, ফসফরাস, তারপরে হচ্ছে সালফার, তারপরে হচ্ছে জেড একটা প্রতীকী চিহ্ন, তারপরে হচ্ছে আর্গন। আর্গন এখন দেখো আমরা জানি কি এটা হচ্ছে প্রথম গ্রুপ না, এটা হচ্ছে প্রথম গ্রুপ। সর্বপ্রথমে সবার উপরে থাকে হাইড্রোজেন, মানে প্রথম পর্যায়ে। দুই নম্বর পর্যায়ের প্রথম সদস্য হচ্ছে লিথিয়াম, তিন নম্বর পর্যায়ের প্রথম সদস্য হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে আমরা এটা কিন্তু মুখস্থ বলতে পারি আমরা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। এরপরে দেখো এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে এটা কি হবে আমাদের, আমরা সবাই জানি এগুলা। এটা হচ্ছে আমাদের সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, তারপরে ক্লোরিন হবে, তারপরে আর্গন হবে। কারণ আমরা জানি আর্গন হচ্ছে 18 নম্বর মৌল, ক্লোরিন তাইলে 17 নম্বর মৌল। আর এগুলো তো আমরা অলরেডি বলে ফেলছি। তাইলে দেখো আমরা এই খণ্ডিত অংশ থেকে আমরা বলতে পারি এটা হবে, তাইলে এক্সটা হবে কি, এক্সটা হবে আমাদের রুবিডিয়াম, তারপরে ওয়াইটা হবে কি, ওয়াইটা হবে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন, তাহলে ওয়াইটা হবে আমাদের সিলিকন। তারপরে জেডটা কি হবে, জেডটা হবে আর্গনের আগেরটা হচ্ছে ক্লোরিন, তাহলে জেডটা হবে আমাদের ক্লোরিন। দেখো তাইলে এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে গ নাম্বারে বলছে যে উদ্দীপকের এক্স ওয়াই জেড মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। দেখো আমরা, আচ্ছা আরেকটা তোমাদেরকে কথা বলি, এখানে দেখো পর্যায় সারণীতে অলরেডি অবস্থান দিয়েই দিছে। আমরা জানি না এগুলা প্রথম প্রথম গ্রুপের মৌল, লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলা প্রথম গ্রুপের মৌল। তো সরি পটাশিয়াম, তো এগুলা যেহেতু প্রথম গ্রুপের মৌল আমরা অলরেডি জানি, তো এটা থেকে আমরা অলরেডি তাদের এই যে এক্স, এক্স এর আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। তো আমরা বলতে পারি এর গ্রুপ সংখ্যা হচ্ছে এক, কারণ সে প্রথম গ্রুপের মৌল। তারপরে এই সবগুলা হচ্ছে, দেখো এই এটা দেখে আমরা বলতে পারি সোডিয়াম, মানে সবার উপরে থাকবে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তার মানে তৃতীয় পর্যায়ের মৌল এই সবগুলা। আমরা অলরেডি বলতে পারি এই সবগুলো তৃতীয় পর্যায়ের মৌল। আর গ্রুপ সংখ্যা তো আমরা, আচ্ছা আমরা পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস করে বের করবো আর কি, এটা দেখে আর কি একটু আগে থেকে আজ করে নেওয়া যায়, হিন্ট পাওয়া যায় আর কি। দেখো আমরা তাইলে প্রথমে এক্স দিয়ে শুরু করি, রুবিডিয়াম দিয়ে শুরু করি। দেখো আহ রুবিডিয়াম হচ্ছে 38 নাম্বার মৌল। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখন দেখো আমাদের এরপরে সমস্যা হয়, এই পর্যন্ত আমরা সবাই পারি। এরপরে গিয়ে আমাদের যখন 4s 3d এর ব্যাপার আছে, তখন তো আমরা এটা অলরেডি পড়ে ফেলছি একটা উদাহরণ থেকে। এখানে হবে 3d, আগে লিখি কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে 4s এ, 4s এ দুইটা দিব, তারপরে 3d তে দিব। তো দেখো এখানে কয়টা হয়েছে, এখানে পর্যন্ত 18টা,
তারপরে 20, 30টা হয়ে গেছে, হাতে আছে আমার 7টা। এখন দেখো 3D ফিল আপ মানে তৃতীয় কক্ষপথের সবগুলা ফিল আপ, বাকি আছে হচ্ছে চতুর্থ কক্ষপথের আমরা 4s দিছি, তাইলে 4p বাকি আছে। এখন দেখো 4p 6 হবে। তারপরে দেখো 4p এর পরে, আচ্ছা আমি আরেকটু ডিটেলস বলি, হয়তো তোমাদের মনে সন্দেহ থাকতে পারে। দেখো এখানে যদি 4p হয়, আরেকটা কি অপশন আছে 4d আছে, 4p এর পরে আরেকটা অপশন কি পরের কক্ষপথের 5s আছে। এখন দেখি কোনটা শক্তি আগে কম। দেখো এটা শক্তি কিন্তু 5s যদি হিসাব করি, এটা শক্তি হচ্ছে n এর মান 5, এটার মান এটার l এর মান 0, তার মানে এটা শক্তি হচ্ছে 5। এটার ক্ষেত্রে শক্তি কি n এর মান 4, d হলে l এর মান 2, তার মানে এটা শক্তি 6। এটা শক্তি দেখো কত, এটা হচ্ছে n এর মান 4, p হলে এটা হচ্ছে 5। এখন দেখো এটারও n এর মান n প্লাস l এর মান 5, এটারও n প্লাস l এর মান 5, তাহলে কোনটা শক্তি কম এটা আমরা বুঝবো কিভাবে? যদি n প্লাস n এর মান সমান হয়, তাহলে যার n ছোট তার শক্তি কম এবং ইলেকট্রন সেই কক্ষপথে আগে প্রবেশ করবে। যেহেতু 4p এর ক্ষেত্রে 4p এর n ছোট, তাইলে ইলেকট্রন আগে 4p তে প্রবেশ করবে এবং 4p এর ক্যাপাসিটি হচ্ছে 6, তাইলে 4p তে 6টা ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে দেখো এরপরে দেখো এটার শক্তি কিন্তু 6, কিন্তু 4d থেকে দেখো 5s এর শক্তি কম, যেহেতু 5s এর শক্তি কম, তাই ইলেকট্রন 4p এর পরে 5s এ প্রবেশ করবে, অর্থাৎ এখানে 5s হবে। কিন্তু দেখো ইলেকট্রন আমাদের কয়টা বাকি আছে, আমরা অলরেডি এখানে 18টা, এইটুক পর্যন্ত আমরা 18টা জানি, এটা হচ্ছে আরো 10, 28, এটা হচ্ছে আরো 10, 30 হয়ে গেছে, 36 হয়ে গেছে, আরেকটা আমাদের হাতে আছে, তাইলে পরেরটা আমরা দিব এইভাবে 5s1। তাইলে দেখো এখান থেকে আমরা পর্যায় নির্ণয় করতে পারি। পর্যায়ে আমরা কিভাবে বলতে পারি, শেষ কক্ষপথ, শেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে সেটি হচ্ছে তার পর্যায় সংখ্যা। যেহেতু পঞ্চম কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করছে, তাইলে তার পর্যায় সংখ্যা হচ্ছে, রুবিডিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 5 এবং গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হচ্ছে আমরা এস এর ক্ষেত্রে জানি, যতটা মানে এস এর উপরে যদি 1 থাকে তাহলে গ্রুপ সংখ্যা 1, এস এর উপরে 2 থাকলে গ্রুপ সংখ্যা 2, তাহলে গ্রুপ সংখ্যা হবে আমাদের 1। দেখো আমরা এটা অন্যভাবে বের করতে পারি। সবার উপরে থাকে হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ গ্রুপ 1, তারপরে সরি পর্যায় 1, তারপরে থাকে হচ্ছে লিথিয়াম, দেখো পর্যায় 2, তারপরে সোডিয়াম পর্যায় 3, তারপরে পটাশিয়াম পর্যায় 4, তারপরে রুবিডিয়াম হচ্ছে পর্যায় 5। আমরা এইভাবে বের করতে পারি। তো এরপরে দেখো আমাদের হচ্ছে ওয়াইটা হচ্ছে কি সিলিকন। সিলিকন হচ্ছে 14, এটাতে তো আমাদের কোনো কনফিউশন নেই, আমরা এটা খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো আর কি। তো 1s2 2s2 তারপরে 2p6 হয়, তারপরে দেখো 3s2 তারপরে হয় 3p2 হয়। তো দেখো তাইলে যেহেতু শেষ ইলেকট্রনটা 3 নাম্বার কক্ষপথে প্রবেশ করেছে, যেহেতু n এর মান 3, তাই আমরা বলতে পারি তার পর্যায়, সিলিকনের পর্যায় হচ্ছে 3। এই সবগুলো তৃতীয় পর্যায়ে হবে, আমরা অলরেডি বলে ফেলছি। সবার পরে থাকে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম থাকে, সো এই পর্যায়টাই হবে তৃতীয় পর্যায়ে, আমরা এটা অলরেডি বলে ফেলছি আর কি। আর গ্রুপ সংখ্যা দেখো, যেহেতু শেষ ইলেকট্রনটা পি তে প্রবেশ করেছে, আমরা জানি কি যদি শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা কি করি, এই পুরোটা কক্ষপথের অর্থাৎ এস আর পি যোগ করে 2 আর 2 4 হয়, দেখো আরো 10 যোগ করি, তো যোগ করলে হবে 14, তাইলে তার পর্যায় কত হবে, পর্যায় হবে 14, সরি গ্রুপ সংখ্যা হবে 14। আচ্ছা সবগুলো ইংলিশেই লিখি, বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। তো তার পর্যায় হচ্ছে 3, গ্রুপ হচ্ছে 14। তারপরে দেখো আমাদের কাছে আছে হচ্ছে, বাকি আছে হচ্ছে জেড, জেড মানে হচ্ছে ক্লোরিন। তো ক্লোরিন আমরা জানি 17 নাম্বার গ্রুপের মৌল, অলরেডি জানি আমরা, সবগুলো আমাদের জানা থাকার কথা, তারপর আমরা লিখি, সমস্যা নাই, করি আমরা। তো যেহেতু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তো দেখো এটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6, তারপরে দেই 3s2, তারপরে এই দেখো এটুক পর্যন্ত আমাদের 10 হয়ে গেছে, এটা হচ্ছে 12। তারপরে দেখো তাইলে বাকি আছে 5, তাইলে 3p5 দিব। তো যেহেতু শেষ ইলেকট্রনটা 3 তে প্রবেশ করেছে, মানে n এর মান 3, তৃতীয় পর্যায়ে প্রবেশ করেছে, মানে তৃতীয় কক্ষপথে প্রবেশ করেছে, তাহলে তার পর্যায় হবে 3 এবং তার গ্রুপ সংখ্যা কত হবে? দেখো গ্রুপ সংখ্যাটা আমরা কিভাবে বের করি, সেম এটার মতোই, যদি p অরবিটালে শেষ ইলেকট্রন প্রবেশ করে, তাহলে s আর p এর যোগফল হবে হচ্ছে তার গ্রুপ সংখ্যা, সাথে 10 যোগ করব। তো এই দেখো 2, এই যে 2 প্লাস 5 হচ্ছে 7, 2 আর 5 7, আরো 10 যোগ করলে হয় 17, তাহলে গ্রুপ হবে 17। এটাই ছিল তোমাদের গ নাম্বারের সলিউশন, সবগুলা আমরা পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করে ফেলছি। তারপরে দেখো ঘ নাম্বারে কি বলছে, পারমাণবিক আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম উদ্দীপকে উল্লেখিত গ্রুপ ও পর্যায়ের সাহায্যে
বিশ্লেষণ করো। দেখো উদ্দীপকে কি দেয়া আছে, উদ্দীপকে একটা গ্রুপ এবং একটা পর্যায় দেয়া আছে। তোমাদেরকে বলছে পারমাণবিক ব্যাসার্ধ মানে পারমাণবিক আকার যে একটি পর্যায়বৃত্ত ধর্মতা এটির মাধ্যমে ব্যাখ্যা করার জন্য। দেখো আমরা এটা কিভাবে করতে পারি। আহ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যদি একটা পর্যায় সারণীতে যদি ধরো উপর থেকে নিচে যাই, অর্থাৎ ধরো এটা একটা গ্রুপ, তো উপর থেকে নিচ দিকে গেলে দেখো এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। লিথিয়াম হচ্ছে 3 নাম্বার মৌল, মানে 1s2 2s1 হয়, মানে 2s1 হয় এটা। এটার ক্ষেত্রে শেষে থাকে দেখবা তোমরা দেখবা 3s1 থাকে, তারপরে এটার ক্ষেত্রে থাকে 4s1, এটার ক্ষেত্রে তোমরা দেখলাম 5s1 থাকে, তারপরে এটার ক্ষেত্রে হবে 6s1 হবে। অর্থাৎ দেখো পর্যায়ক্রমে যদি আমরা নিচের দিকে আসতে যাই, দেখো একটু একটা করে পর্যায় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হচ্ছে, একটা শক্তি স্তর বাড়তেছে আর কি। ধরো এটা প্রথম দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, মানে একটা একটা করে কক্ষপথ বাড়তেছে। তো যদি কক্ষপথ বাড়ে অবভিয়াসলি গোলাকার আয়তন বাড়বে না, মানে তার আকার বাড়বে না, আয়তন না সরি আকার বাড়বে। তো যেহেতু দেখো কক্ষপথ বৃদ্ধির সাথে সাথে তাদের আকার বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে, অথবা পর্যায় সারণী ধরো পর্যায় সারণী বলতে পারো, পর্যায় সারণীর উপর থেকে নিচে আসলে আমাদের আকার বাড়বে। একইভাবে যদি আমরা তাইলে পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই, দেখো বাম থেকে ডানে গেলে কি হয়, আমাদের মৌলগুলা দেখো এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, ফসফরাস, সালফার একটা একটা করে কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে কি হচ্ছে, দেখো আমাদের তো এই যে এটা তো একটা নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসের চারপাশে এরকম ভাবে ইলেকট্রনগুলো ছড়াই ছিটাই থাকে। তো যত বেশি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তত বেশি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু একটি করে ইলেকট্রনও বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সমান। তো যেহেতু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো একই সাথে আমাদের ইলেকট্রন সংখ্যাটাও বাড়তেছে। তো নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, যত বেশি ইলেকট্রন বাড়বে তত কিন্তু এই পজিটিভ চার্জটা ইলেকট্রন গুলাকে তত বেশি আকর্ষণ করে ধরে রাখবে আর কি। তো এরকম আকর্ষণ করে আকারটা ছোট করে ফেলবে। তো আমরা আমাদের একটা করে ইলেকট্রন যেহেতু বাড়তেছে, কিন্তু পর্যায়ে বাড়তেছে না, অর্থাৎ কক্ষপথ বাড়তেছে না, কক্ষপথ একই মানে থাকতেছে আর কি, তৃতীয় কক্ষপথ। যেহেতু দেখো একটা একটা করে ইলেকট্রন বাড়তেছে, এবং এই ইলেকট্রন বাড়ার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন গুলার আকর্ষণ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। ফলে এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা এই ইলেকট্রন গুলার মাইনাস চার্জ গুলাকে আকর্ষণ করে আকার কিন্তু আরো ছোট করে ফেলতেছে। এজন্য একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আহ আকারটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে দেখো আমরা কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি। আমরা ব্যাখ্যা করবো যে যেহেতু এটা একটা গ্রুপ অর্থাৎ গ্রুপ 1 এর ক্ষেত্রে আমাদের উপর থেকে নিচে আসলে কক্ষপথ সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের আকার বৃদ্ধি পাচ্ছে। যেমন লিথিয়াম থেকে সোডিয়ামের আকার বড়, তারপরে পটাশিয়ামের আকার বড়, তারপরে রুবিডিয়াম, সিজিয়ামের আকার বড়, মানে ক্রমান্বয়ে এদিকে আসলে আকারটা বাড়তেছে। আর যেহেতু এদিকে এদিকে মানে অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে পর্যায় 3টাই থাকতেছে, পর্যায় কিন্তু বাড়তেছে না। পর্যায় না বাড়ার কারণে তাদের কক্ষপথ সংখ্যা বাড়তেছে না। তো কি হচ্ছে, একটা একটা করে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। ইলেকট্রন সংখ্যা বাড়ার ফলে হচ্ছে নিউক্লিয়াসের সাথে তাদের ইলেকট্রন গুলার আকর্ষণ হওয়া বেশি বৃদ্ধি পাচ্ছে। তো ফলে আকার ছোট হয়ে যাচ্ছে। তাইলে সবচেয়ে এই এই পাশে সবচেয়ে বড় হবে সোডিয়াম, তারপরে বড় হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, এইরকম মানে সবচেয়ে বড় হবে এটা, তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে আকার ছোট হতে থাকবে। তো এটাই হচ্ছে তোমাদের ব্যাখ্যা। আমি এটা মুখে মুখে বলে ফেললাম আর কি। তোমরা এইভাবে ব্যাখ্যা করে মানে অনেকে হয়তো লিখছো দেখছি। তো এরকম ব্যাখ্যা করে লিখলে আর কি তোমরা ফুল মার্কস পাবা। বলে দিবা আর কি, আকার ক্রমান্বয়ে বলে দিবা যে লিথিয়াম সবচেয়ে বড় এরকম। এই গ্রুপের ক্ষেত্রে লিথিয়াম বড়, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, সরি আমরা ভুল লিখতেছি। দেখো লিথিয়াম হচ্ছে ছোট, তারপরে হচ্ছে সোডিয়াম তার থেকে বড়, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, তারপরে হচ্ছে সিজিয়াম। আর এই পর্যায়ের ক্ষেত্রে কিভাবে লিখবা, সবচেয়ে বড় লিখবা হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে হচ্ছে সালফার, এরকম করে লিখবা, তারপরে ক্লোরিন, তারপরে আর্গন, এরকম আর কি। এভাবে তোমরা লিখে ক্রমটা একটু দেখাই দিবা, তাইলে তোমরা ফুল মার্কস পাবা আশা করি। এটা ছিল তোমাদের দ্বিতীয় সিকিউর আনসার। তো আমরা একটু ব্রেক নিচ্ছি, তারপর থেকে আমরা তৃতীয় সিকিউটা সলভ করবো আর কি। আচ্ছা দেখো, আমরা প্রথম দুইটা সিকিউ সলভ করেছি, এখন আমরা মানে তৃতীয় সিকিউটা দেখবো। আমাদেরকে কি বলছে দেখো এখানে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরির জন্য 4.2 ম্যাগনেসিয়াম মানে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলো।
এটা হচ্ছে উদ্দীপক 1। তারপরে আচ্ছা, আমরা উদ্দীপক 1 নিয়ে আপাতত কথা বলি। তো গ নাম্বারে কি বলছে, উদ্দীপক 1 নং প্রক্রিয়া থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। দেখো আমাদের হাতে কি আছে, হাতে আছে হচ্ছে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে 2.92 গ্রাম HCl। তো আমাদের গ নাম্বারে যেটা বলছে, আমরা একটা 3 নাম্বার সিকিউ সলভ করতেছি। তো গ নাম্বার যেটা বলছে, গ নাম্বারে বলছে যে আহ, কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, আগে আমরা বিক্রিয়াটা লিখি। যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা যোগ করি, তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে? দেখো, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস HCl যদি আমরা যোগ করি, বিক্রিয়াটা কিভাবে হবে? দেখো, এটা ভেঙে H প্লাস হবে এবং Cl মাইনাস হবে, আর এটা ভেঙে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে, Mg2 প্লাস হবে, CO3 মানে হচ্ছে কার্বনের যৌগমূলক CO3 2 মাইনাস হবে। তাহলে তো এই যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 গঠন করবে, সাথে কি এইটা সহ পানি গঠন হবে, তারপরে কার্বন ডাই অক্সাইড গঠন হবে। আচ্ছা, এটা আমরা আপাতত মুছে ফেলি। আচ্ছা, দেখো এখন আমরা বিক্রিয়াটা যদি একটু সমতাকরণ করি, এখানে যদি আমরা 2 দিই, দেখো আমাদের ম্যাগনেসিয়াম আছে একটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে হচ্ছে এখানে 2টা, এখানে একটা 3টা, তারপরে দেখো হাইড্রোজেন আছে 2টা, তারপরে ক্লোরিন আছে 2টা। আমাদের বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেছে। তো আমাদেরকে বলছে যে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে যে কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে, মানে weight of MgCl2 is equal to what। তারপরে বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে, তার মানে B of CO2 is equal to what। এই 2টা প্রশ্ন বলছে আমাদেরকে। এখন আমাদেরকে আবার এই 2টার পরিমাণ দিয়ে দেয়া আছে। এটা দেয়া আছে যে 4.2 গ্রাম, এটা দেয়া আছে 2.92 গ্রাম, এই 2টার পরিমাণ দেয়া আছে। এখন আমরা জানি কি, এরকম যদি কোনো বিক্রিয়া থাকে তাহলে আমাদেরকে সর্বপ্রথমে কি বের করতে হয়? লিমিটিং বিক্রিয়কটা বের করতে হয়। অর্থাৎ যেটা লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সেটা যেটা আগে শেষ হয়ে যাবে। মানে এই 2টা পরিমাণ কোয়ান্টিটি আছে, এই 2টার মধ্যে যেটি আগে শেষ হয়ে যাবে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, যেটি কম পরিমাণে থাকবে সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে তাহলে দেখো, আমরা তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে আমরা এখান থেকে দেখতে পারি 1 মোল MgCO3 এর সাথে বিক্রিয়া করে 2 মোল HCl। তাহলে আমরা এই 2টার মূল সংখ্যা তাহলে বের করে ফেলি। দেখো, মূল সংখ্যা বের করতে হলে আমরা জানি m is equal to W/m। তো W টা হচ্ছে MgCO3 এর ক্ষেত্রে ধরো আমরা প্রথমে বের করতেছি। তো MgCO3 এর ক্ষেত্রে তো এটা হচ্ছে W এর মান হচ্ছে 4.2, আর এটার m এর মান হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আচ্ছা আমরা এটা বের করে ফেলি। MgCO2 ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 24, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 12, অক্সিজেন 2টা, তার মানে 16 ইন্টু 2 36, তারপরে 16 দুগুণা 32। দেখো 24 আর 12 হচ্ছে 36 প্লাস 16 দুগুণা 32। তো আমাদের এটা হচ্ছে 86, অর্থাৎ 68। তো এটা হচ্ছে 68। তা আমি সলিউশনটা একটু দেখে আমি এটার ক্যালকুলেশনটা দেখতেছি আর কি, কত হয় মান। আচ্ছা সরি, আমরা একটা মিস্টেক করছি, এখানে CO3 হবে, সরি। তো CO3 হলে এখানে হচ্ছে 3 দিয়ে গুণ হবে, 3 × 48 হবে। এটা 48 হলে এটা হবে আমাদের 84। তো 84 দিয়ে এটা মান আসে 0.05 মোল। ঠিক আছে, তারপরে দেখো এটা তো বের করলাম আমরা MgCO3 এর ক্ষেত্রে। তারপরে দেখো আমরা এখন তাইলে আমরা HCl এর মূল সংখ্যা কত, তাইলে এটা বের করে ফেলি। আমরা HCl এর মূল সংখ্যা হচ্ছে N of HCl। HCl এর মূল সংখ্যা ঠিক তেমনি W of HCl ডিভাইডেড বাই M of HCl।
ওয়েট দেওয়া আছে 2.92 গ্রাম। এম হচ্ছে HCl এর, ক্লোরিনের হচ্ছে 35.5 আর হাইড্রোজেনের হচ্ছে 1 ধরা যায়, তাহলে এটা 36.5 হবে। দেখি তাইলে আমরা আনসার কত আসে এটার। এটা আসে 0.08, 0.08। এখন দেখো আমরা 1 মোল MgCO3 এর সাথে বিক্রিয়া করবে 2 মোল, এটা আমরা লিখে ফেলি। 1 মোল MgCO3 বিক্রিয়া করবে হচ্ছে 2 মোল HCl। তাহলে দেখো আহ এটা কত আছে তাইলে 0.05 মোল, তাইলে দেখতে হতে 0.05 মোল এমজি, যেটা আমরা এভাবে লিখে ফেলি, MgCO3 এর সাথে বিক্রিয়া করবে সমান সমান 2 ইন্টু 0.05 মোল HCl সমান সমান হবে 0.10 মোল HCl। এখন দেখো আমার 0.05 মোল MgCO3 এর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন কত মোল HCl প্রয়োজন, 0.10 মোল HCl প্রয়োজন, কিন্তু দেখো HCl আছে কিন্তু 0.08 মোল। তো এটা তাহলে আমাদের অনেক কম পরিমাণে আছে, যেহেতু এটা আরো বেশি প্রয়োজন ছিল, HCl কম পরিমাণে আছে, তাইলে HCl আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ HCl টা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাইলে আমরা HCl এর পরিমাণ থেকে বাকি সবগুলোর পরিমাণ নির্ণয় করতে পারবো। তো লিমিটিং বিক্রিয়কটা বের করার উদ্দেশ্য হচ্ছে যেটা আগে শেষ হয়ে যাবে সেটার পরিমাণ থেকে বাকি সবগুলোর পরিমাণ শেষ করবো। এটা আগে শেষ হয়ে যাবে, তার মানে তো এই বিক্রিয়াটাই শেষ হয়ে যাচ্ছে, তো এটা থেকে তাইলে পরিমাণগুলো নির্ণয় করা যাবে। তো তাইলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা, তোমরা চাইলে লিখতে পারো HCl আছে, বলবা যে যেহেতু HCl আছে 0.08 মোল, এটা থেকে 0.10 মোল বেশি, তাই HCl টা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো এরপর থেকে তাইলে আমাদের পড়াশোনা শুরু হবে, অর্থাৎ ক্যালকুলেশনটা শুরু হবে। HCl থেকে সবগুলো আমরা ক্যালকুলেশন করে বের করব। তো আমরা এখানে লিখে ফেলি, দেখো আমাদের কিন্তু এটার মূল সংখ্যা আছে কিন্তু 0.05, কিন্তু এটার আছে হচ্ছে 0.08। এখন তাইলে আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে যে কত গ্রাম MgCl2 তৈরি হবে। দেখো আমরা এটা এভাবে লিখতে পারি যে 2 মোল HCl থেকে 1 মোল MgCl2 উৎপন্ন হয়, আর 1 মোল MgCl2 এর ভর কত আমরা এভাবে বের করতে পারি, 24 প্লাস 35.5 ইন্টু 2। দেখো তাইলে আচ্ছা MgCl2 এর ভর হচ্ছে 95 আসে, আহ এটা হচ্ছে 95, 35 দেখো এটা হচ্ছে 95 গ্রাম। তাইলে আমরা এভাবে লিখতে পারি যে 2 মোল HCl থেকে উৎপন্ন হয় 95 গ্রাম MgCl2। অতএব আমাদের 0.08 মোল থেকে, ঠিক আছে তাহলে দেখো 0.08 মোল থেকে, আচ্ছা আরেক লাইন তোমরা করতে পারো যদি ঐকিক নিয়মে করো। অতএব 1 মোল থেকে 1 মোল HCl থেকে উৎপন্ন হয়, এভাবে লিখতে পারো 95 ডিভাইডেড বাই 2 গ্রাম MgCl2। তারপরে অতএব আমাদের হাতে দেখো কত মোল HCl আছে, আমাদের হাতে আছে 0.08 মোল HCl, এটা 0.08 মোল HCl থেকে উৎপন্ন হবে 92 ইন্টু 0.08 ডিভাইডেড বাই 2। দেখো তাহলে আমাদের কত আসে, দেখি আমরা তাহলে কত আসে।
3.68 এরকম আসে আর কি আমাদের 3.68 গ্রাম MgCl2, মানে এই পরিমাণ MgCl2 উৎপন্ন হবে। তাইলে এরপরেরটা দেখি আমরা। তাইলে দেখো আমাদেরকে বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপি তে আর কি, যেটা প্রমাণ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি তে আমাদেরকে বলছে যে কত আয়তন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। তো দেখো আমরা এটা এইভাবে বের করতে পারি। এটা দেখো 2 মোলের সাথে বিক্রিয়া করে কত মোল? 1 মোল CO2 উৎপন্ন হয়। তাইলে দেখো আমরা বলতে পারি যে 2 মোল HCl থেকে উৎপন্ন হয় 1 মোল CO2। অতএব 1 মোল HCl থেকে উৎপন্ন হয় সমান সমান 1/2 মোল CO2। অতএব 0.08 মোল HCl থেকে উৎপন্ন হয় সমান সমান 0.08 ডিভাইডেড বাই 2 সমান সমান 0.04 মোল CO2। এখন দেখো তাইলে আমরা জানি এসটিপি তে, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে, এটা এইভাবে লিখতে পারো, প্রমাণ তাপমাত্রা ও চাপে সমান ই ও প্রেসারে, আমি শর্টকাটে লিখে ফেললাম আর কি, প্রেসারে 1 মোল গ্যাসের আয়তন বি মোলার আয়তন সমান সমান 22.4 লিটার। অতএব তাইলে দেখো আমাদের কত মোল আমাদের আছে, আনসার আছে হচ্ছে 0.04 মোল গ্যাসের আয়তন। এটা CO2 গ্যাস লিখতে পারো, CO2 গ্যাসের আয়তন ইন্টু 0.04 সমান সমান, এটা হচ্ছে লিটারে আসবে আনসার, যা আছে তাই হচ্ছে আনসার। সম্ভবত 0.9 এই 0.896 লিটার আসবে, এটাই হচ্ছে তোমাদের আনসার। তারপরে দেখো পরের প্রশ্নে তোমাদেরকে কি বলছে। পরের প্রশ্নে বলছে যে 2 নং বিক্রিয়া থেকে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। এর পরের বিক্রিয়া যেটা দেখো, আমরা তো এই প্রথম বিক্রিয়াটা পড়লাম, প্রথম বিক্রিয়া থেকে যে MgCl2 উৎপন্ন হয়, এই যে MgCl2 উৎপন্ন হচ্ছে প্রথম বিক্রিয়া থেকে, 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে এই MgCl2 এর সাথে এইরকম মানে পানি, আমরা যেটা বললাম না পানি যোজন, মানে পানি যুক্ত হওয়ার যে বিক্রিয়াটা, তো এই বিক্রিয়া পানি যুক্ত হয়ে এরকম গঠন করে আর কি, MgCl2.6H2O। তো কথা এটা না, কথা হচ্ছে আমরা কত গ্রাম আমাদের হাতে ছিল বিক্রিয়ার আগে, দেখো 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ছিল। এভাবে আমি বললাম যে পরবর্তী প্রসেসটা এইভাবে হয় আর কি। তো আমরা আমাদের প্রশ্ন এটা চাই নাই, আমাদের প্রশ্ন চাইছে যে দেখো আমাদের প্রশ্ন চাইছে যে MgCO3 থেকে তৈরি হয়েছে কি MgCl2.6H2O। এটা একটা তাত্ত্বিক রিঅ্যাকশন বলতে পারো, মানে শর্টকাট করে এইভাবে দিয়ে দিছে আর কি। তো আমরা এটা থেকে এভাবেই সব করতে পারি। তো দেখো আমাদের এখানে কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট বলছে, বলছে যে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে এটার সাথে ধরো এখানে HCl যোগ করলে আর কি MgCl2 যেটা পাওয়া যায়, এই এটার সাথে যোগ করে যে 5.5 গ্রাম এই উৎপাদটা তৈরি হয়, 5.5 গ্রাম এই উৎপাদটা তৈরি হয়। তো আমরা নরমালি যদি চিন্তা করি তাহলে দেখো আমরা তো যেহেতু HCl টা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তাহলে দেখো আমরা এটা এভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখো আচ্ছা ঠিক আছে, দেখো আমরা ডিরেক্ট ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা এটা হিসাব করতে পারি। ম্যাগনেসিয়াম কার্বনেট আমাদের হাতে আছে 4.2 গ্রাম, এটা উৎপন্ন হচ্ছে 5.5 গ্রাম। এখানে আমাদের এই পরিমাণটা HCl এর পরিমাণটা দিয়ে দেয়া নাই, তো আমরা HCl এর পরিমাণ যেহেতু জানি না, এটার পরিমাণ জানি না, এটার পরিমাণ জানি, তো আমরা ক্যালকুলেশন হবে এইটার উপর বেসিস করে এইটা ক্যালকুলেশন হবে। দেখো তাইলে এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে এটার 1 মোল উৎপন্ন হয়। তো আমরা এই গ্রামটা আপাতত না লিখি, একটু পরেই লিখি। দেখো এটার 1 মোলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, এটার হচ্ছে 1 মোল। তো এটার 1 মোল সমান সমান কত গ্রাম, আমরা একটু আগে বের করেছিলাম 84 গ্রাম, কিন্তু এটার 1 মোল সমান সমান তাহলে কত গ্রাম হয় দেখি আমরা। দেখো
আচ্ছা, আমরা এটা ক্যালকুলেশন করে বের করে ফেলি, আমাদের জন্য বের করা সহজ হবে। আমাদের কাছে আসছে হচ্ছে 203 গ্রাম। দেখো আমাদের আসছে হচ্ছে 203 গ্রাম। এখন তাইলে দেখো এখানে কত মূল আছে, তাইলে এটা থেকে আমরা জানি W/M দিয়ে যদি এটার মূল সংখ্যা বের করি, তাইলে দেখো Mg CO3, আমরা এটার মূল সংখ্যা অলরেডি একটু আগে বের করে ফেলছি, এটার পরিমাণ আছে সেম পরিমাণই ছিল, এটার পরিমাণ ছিল 4.2 গ্রাম। তো আমরা এটা ডিরেক্ট বসাই ফেলি, 4.2 ডিভাইডেড বাই 84 সমান সমান আমরা একটু আগে পাইছিলাম 0.08 মূল আছে এইটা। এখন দেখো তাইলে এটার এক মূলের সাথে বিক্রিয়া করছি তো এটার এক মূল উৎপন্ন হয়, তাহলে এটার 0.08 মূলের সাথে বিক্রিয়া করে এটার 0.08 মূলই উৎপন্ন হবে। তাইলে দেখো আমরা এভাবে বলতে পারি এক মূল Mg CO3 থেকে উৎপন্ন হয় এক মূল MgCl2.6H2O, 0.08 মূল এটা থেকে উৎপন্ন হয় এটার 0.08 মূল MgCl2.6H2O। তাহলে দেখো এটার W এর মান আমরা বের করতে পারি, আমরা এটার মূল সংখ্যা বের করে ফেলছি, এটার M এর মান আমরা জানি, তাহলে আমরা ইজিলি এটার W এর মান বের করে ফেলতে পারবো। তাহলে W অফ MgCO3 সমান সমান কত হয় দেখো, আমরা কিভাবে বের করতে পারি এটা। তো W যদি এদিকে আনি তাহলে N ডিভাইডেড বাই M হবে আমাদের মানটা। সরি, আমরা একটা ভুল করছি। তো দেখো আমরা W এর মান বের করবো, তাইলে N ইন্টু M হবে আমাদের, N ইন্টু M হবে আমাদের, N হচ্ছে আমাদের 0.08 ইন্টু, তাইলে M এর মান কত পাইছি আমরা 203 পাইছি। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 16.24। দেখো আমাদের মান আসে হচ্ছে 16.24 গ্রাম, আমরা কিন্তু গ্রাম বের করছি অর্থাৎ W এর মান বের করছি। দেখো আমাদের কত বলছিল, আমাদের উৎপাদে বলছিল যে 5.5 গ্রাম এটা উৎপন্ন হয়, কিন্তু আমরা দেখলাম যে ক্যালকুলেশন করে আমাদের উৎপন্ন হয়েছে 16.24 গ্রাম। তাহলে আমাদের আরেকটা কথা বলছে যে শতকরা পরিমাণ নির্ণয় করো। তো শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি, দেখো আমরা এইভাবে শতকরা পরিমাণ নির্ণয় করতে পারি, অর্থাৎ যেটুকু উৎপন্ন হয়েছে শতকরা পরিমাণ, তাহলে কিভাবে বের করবো আমরা, পরিমাণ সমান সমান আমরা এটা 16.24 আর উপরে হবে যখন 5.5 গ্রাম কিন্তু উৎপন্ন হয়েছিল, কিন্তু 100% দিয়ে গুণ দিলে যা আসে তাই হচ্ছে আমাদের শতকরা পরিমাণ। তো এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের সলিউশন। তোমরা এটা ক্যালকুলেশন করলে দেখতে পারবা কত পার্সেন্ট আসে, এটা আর আমরা বের করতেছি না। ঠিক আছে, দেখো তাইলে পরের প্রশ্নে যাই আমরা।